এটা অন করা মানে ওটা অন করা মানে হোয়াটসঅ্যাপে পেয়েছো? আচ্ছা আচ্ছা, একটু সামারাইজ করি তারপরে শুরু করি। হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের সাইকোলিঙ্গুইস্টিক্সের বেসিকলি 3টা থিওরির ওপরে আমাদের ফোকাস থাকে। সাইকোলিঙ্গুইস্টিক্স মানে হচ্ছে দ্য কানেকশন, দ্য স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড সাইকোলজি। এটার যে দুটার যে কানেকশন সেটা নিয়ে আমরা এতদিন পড়েছি। মানে আমাদের সাইকোলিঙ্গুইস্টিক্স কোর্সে আমাদের মেইন থিমটা হচ্ছে যে আমরা ল্যাঙ্গুয়েজ এবং সাইকোলজির সাথে যে ইন্টারকানেকশন বা যেটা ইন্টাররিলেশন সেটা নিয়ে পড়া। সো এটা বেসিকলি তিন ধরনের থিওরির উপরে এই সাইকোলিঙ্গুইস্টিক্সটা কাজ করে। প্রথম থিওরিটা পড়েছিলাম আমরা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। আমরা প্রথমে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন পড়েছি আমরা, তারপর চমস্কি থিওরিটা একটু আবার রিভাইজ দিয়েছি মানে কানেকশন বোঝার জন্য। সেকেন্ডলি আমরা ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন, যেটা আজকে শুরু করব। আর ল্যাঙ্গুয়েজ প্রোডাকশনটা আই হ্যাভ অলরেডি ডান। ল্যাঙ্গুয়েজ প্রোডাকশন আমরা পড়েছি এবং অ্যাট দ্য সেম টাইম আমরা ল্যাঙ্গুয়েজ লস বা যেটাকে আমরা বলি ল্যাঙ্গুয়েজ ডিসঅর্ডার সেগুলো আমরা পড়েছি টুকটাক, ঠিক আছে। সো আমাদের ফাইনালে বেসিকলি 3টা থিওরির মানে 3টা পার্টের উপরেই আমাদের ফোকাস থাকবে। একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ডিসঅর্ডার, দেন ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন অ্যান্ড ল্যাঙ্গুয়েজ প্রোডাকশন, ঠিক আছে। সো আমরা ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশনটা আগে শুরু করি। আমার শুরু করা উচিত ছিল ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন দিয়ে, তারপর ল্যাঙ্গুয়েজ প্রোডাকশন দিয়ে শেষ করা উচিত ছিল। বাট আই হ্যাভ স্টার্টেড দ্য ল্যাঙ্গুয়েজ প্রোডাকশন এই কারণে কারণ ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশনটা আ লিটল বিট মোর ডিফিকাল্ট রাদার দ্যান স্পিচ মানে ল্যাঙ্গুয়েজ প্রোডাকশন, ঠিক আছে। কারণ ল্যাঙ্গুয়েজ প্রোডাকশনটা বোঝাটা যতটা সহজ, ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশনটা বোঝাটা একটু হলেও মানে থিওরিটিক্যাল কনসেপ্টটা ক্লিয়ার করা একটু কঠিন, ঠিক আছে। আচ্ছা, সো আমরা লাস্ট যে আমাদের টপিক আমাদের এই কোর্সে সেটাই আমরা স্টার্ট করি, ঠিক আছে। সো ফার্স্ট যে লাইনটা সেটা হচ্ছে লার্নার্স এবিলিটি টু ডিরাইভ মিনিং ফ্রম রিটেন অর ওরাল ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশনটা কী? ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশনটা হচ্ছে যে লার্নারের যে এবিলিটি টু আন্ডারস্ট্যান্ড অর টু ডিরাইভ টু ডিসাইফার, টু ডিকোড দ্য মিনিং ফ্রম রিটেন অর ওরাল ল্যাঙ্গুয়েজ। মানে আমরা যে স্পোকেন কথা বলছি সেটা শুনে বোঝা বা আমি একটা রিডিং পড়ছি সেটা পড়ে বোঝা, এই কম্প্রিহেনশনটা আমার কীরকম সেটাই হচ্ছে আমার ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন, ঠিক আছে। ওকে, সো এই দুটোর মধ্যে এই কম্প্রিহেনশনের মধ্যে দুই ধরনের থিওরি আছে। একটা থিওরি হচ্ছে মডিউলার থিওরি, আরেকটা হচ্ছে ইন্টারঅ্যাকটিভ থিওরি। মডিউলার থিওরিটা কী? মডিউলার থিওরিটা হচ্ছে যে বেসিকলি আমরা যখন কোনো ওয়ার্ড শুনি বা কোনো একটা সেন্টেন্স শুনি তখন সাধারণত আমরা এটা সিনট্যাকটিক স্ট্রাকচারটা বোঝার চেষ্টা করি, যেটা কী স্ট্রাকচারে আছে। হ্যাঁ, কম্প্রিহেনশনটা পুরোটা এরকম যে সিনট্যাকটিক মানে ওয়ার্ড জিনিসটা পড়তেছি, সেন্টেন্স পড়তেছি, সেই সিনট্যাকটিক চিন্তাটা আগে প্রথমে থাকে। আর ইন্টারঅ্যাকটিভ থিওরিটা হচ্ছে যে যখন আমি শুধু ওই সিনট্যাকটিকেই থাকছে না, পাশাপাশি কনটেক্সচুয়াল মিনিংও বোঝার চেষ্টা করি, ঠিক আছে। অনেক সময় দেখা যায় না এমন অনেক কিছু পড়ি আমরা হয়তো শব্দের মানে অর্থটা জানি না বা সেন্টেন্সটা কীভাবে লেখা আছে সেটা জানি না, কিন্তু অনেক সময় কনটেক্সটটা থেকে বুঝতে পারি যে এটার সিচুয়েশনটা কোথায় বা কীভাবে হচ্ছে। সো তার মানে কি, প্রথম আমরা মডিউলার থিওরি মানে হচ্ছে আমরা এক একটা মডিউলে আমরা জাস্ট শুনছি বা আমরা যখন পড়ছি তখন আমরা জাস্ট বোঝার চেষ্টা করি যে ও আচ্ছা এইভাবে সেই শব্দটা চয়ন করছে। ক্যান আই কাম, ক্যান আই গো, ক্যান আই মানে নর্মাল যেসব নর্মাল কথাগুলো বলছি সেটা আমরা আগে সেন্টেন্স স্ট্রাকচারটা দেখতেছি কীরকম। ক্যান আই কাম, সাপোজ মানে খুব সিম্পল এক্সাম্পল দিচ্ছি, ক্যান আই কাম ওয়ার্ড আমি যদি সিনট্যাকটিক মানে মডিউলার থিওরি নিয়ে চিন্তা করি তাহলে আমার মাথায় থাকবে যে ও আচ্ছা সে একটা প্রশ্ন করেছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করেছে। এটা হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচারে। সেকেন্ড হচ্ছে সে আসলে কিভাবে আসতে চায়। এখন ক্যান আই কাম, এখন তো এটা হচ্ছে নর্মাল তুমি সিনট্যাকটিক চিন্তা করলাম। ইন্টারঅ্যাকটিভ থিওরিতে যখন আসে, মনে করো যে এখন যদি সাপোজ ফাতিমা আসে, এসে অবশ্যই বলবে যে ক্যান আই কাম ইন, ঠিক আছে। সো আমি যখন শুনতেছি প্রথমে তখন অবশ্যই প্রথমে আমার মাথায় আসতেছে যে সে আসলে একটা প্রশ্ন করতেছে বা একটা রিকোয়েস্ট করছে যে ক্যান আই কাম ইন। সো আমি সেন্টেন্স স্ট্রাকচারটা ধরছি। সেকেন্ড যেটা ইন্টারঅ্যাকটিভ থিওরি, ওটাতে আমার চিন্তাটা হচ্ছে কনটেক্সটে কি সে ক্লাসরুমে এন্ট্রি হওয়ার জন্য সে ক্যান আই কাম ইন সেন্টেন্সটা ইউজ করছে, রাইট।
হ্যাঁ, সো তার মানে কি আমি কনটেক্সটও বুঝতেছি, অ্যাট দ্য সেম টাইম এটার যে সিনট্যাকটিভ বা স্ট্রাকচারটা সেটাও আমি বুঝতেছি। এইটা যদি আমি বুঝে ফেলি তাহলে আমার ওভারঅল কম্প্রিহেনশনটা ঠিক হবে। আমাদের বোঝার ক্ষমতা, আমাদের ল্যাঙ্গুয়েজ বোঝার ক্ষমতার মধ্যে সব, আমরা যখন প্রথম ল্যাঙ্গুয়েজ শিখি তখন কিন্তু আমরা সিনট্যাকটিভ লেভেলে শিখি, পরে আস্তে আস্তে কনটেক্সটটা বুঝি যে কোথায়, আমরা অনেক সময় বলি না যে আমরা ভাষা জানি কিন্তু কোথায় কোন জায়গায় কথা বলতে হয়, কিভাবে বলতে হয় সেটা বুঝি না, কারণ আমাদের কনটেক্সটটা বুঝতে আমাদের অনেক সময় লাগে বা অনেকে ব্যারিয়ার থাকে। ঠিক আছে, সো এইটা হচ্ছে আমাদের মডিউলার ইন্টারঅ্যাক্টিভ থিওরি। এখন কম্প্রিহেনশনের কোর বা বেসিক জিনিসটাই হচ্ছে হলো মিনিং। আপনি যদি অর্থ না বুঝেন তাহলে আপনার কম্প্রিহেনশন কখনোই হবে না। এখন আমি আপনাকে যদি বলি যে মিয়ানেও পাল্লে পাল্লে দাবা বলি, সাপোজ বলতেছি, হ্যাঁ, বাট ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ বলতেছি, তুমি হয়তো ওয়ার্ডগুলো শুনতেছো কিন্তু তুমি এটা অর্থ বুঝতেছো না, তাহলে তো তোমার ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন, তার মানে সে কিছুটা জানে দেখে ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন আছে, হয়তো বা আপনাদের নাই, রাইট? বাংলা বলে তো ইজিলি বুঝতাম, এখানে যারা হিন্দি বুঝে হিন্দিতে বললেও বুঝতাম, আমি জন্য কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ইউজ করছি যাতে দেখি যে পরীক্ষা করা যায় কিনা। সো আমিও যে খুব ভালো পারি না, বাট কিছু কিছু আমারও ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন খুব হয় নাই, বাট কিছু কিছু হয়তো বুঝতেছি। সো তার মানে কি আমার কম্প্রিহেনশন তখনই হবে যখন আমি মিনিংটা বুঝবো। আমরা কেন যে বাইরের দেশের গানগুলো এত পছন্দ করি, কারণ আমরা কিন্তু শুধু গানটা শুনিও না, এটার রিদম, এটার টোন, এটার মিনিংগুলোও বুঝি, এবং এই জন্যই আমাদের ভালো লাগে। কম্প্রিহেনশন মিনিংয়ে যদি না বুঝতাম, ট্রাস্ট মি ইউ উইল, ইভেন এই যে জামাল কুডু যে একটা গান খুব মানে ফেমাস হয়েছে, এটাও আমি পরে অনলাইনে সার্চ দিয়ে এটা মিনিং দেখছি যে জামাল কুডু কি এটা কি জামাই টামাই বলে নাকি অন্য কিছু বলে, কারণ আমাদের জামাল মানে নাকি জামাল নামে কোনো নাম আছে বা নাম ধরে আমরা কোনো গানটাই, তার মানে কি আমরা কিন্তু এইটা শুনে অনেকগুলো নিজেরাই কিন্তু অনেক মিনিং বের করে ফেলছি, অনলাইনে কিন্তু তখনও যায়নি। এর আগে আমরা শুনি কিন্তু এক একজন বলতেছে কুদু মানে হচ্ছে কেউ হয়তো বা খুব আদর করে বলে, বাট আসলে ওখানে কিন্তু বলে যে প্রিয়, মানে জামার কুদু অর্থটা হচ্ছে প্রিয়, আচ্ছা ঠিক আছে, বা ডার্লিং বা সামথিং কিছু একটা, কিন্তু আমরা শুনছি এটা তো মানে আমরা হচ্ছে টোন শুনে আমরা কাইন্ড অফ উই বিকেম ক্রেজি, বাট তারপরেও কিন্তু কিছুটা হলেও আমাদের কম্প্রিহেনশন হয়, মিনিংটা আমরা মিনিংটা ইনফার করি যে হতে পারে যে এটা হয়তো বা খুব রিদমিক ডান্স, এটা মনে হয় কাউকে নিয়ে খুব রোমান্টিক টাইপের একটা গান, সামথিং লাইক দ্যাট। ঠিক আছে, তোমরা এরকম আজকে 14 ফেব্রুয়ারি দেখে এরকম হাসতেছো নাকি? আচ্ছা আচ্ছা, না, আই এম নট টকিং অ্যাবাউট এনি রোম্যান্স, বসন্ত অনেক কিছুই আছে আজকে। সো তাহলে আমাদের প্রথমেই মিনিংটা যদি আমরা ঠিক থাকে তাহলে আমাদের ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন হবে। সো মিনিংটা যদি আমাদের ঠিক থাকে, তো মিনিংটা সম্পর্কে আমাদের জানতে হবে, হোয়াট ইজ মিনিং। যারা এখানে 10th ব্যাচে আছেন তাদের কি ইন্ট্রোডাকশন টু লিঙ্গুইস্টিক্স কোর্স করছেন? রাতুল, ইন্ট্রোডাকশন টু লিঙ্গুইস্টিক্স কোর্স করছিলাম? তোমরা তো আমার কাছে করছিলে, আমি তো আরকে জিজ্ঞেস করছি, ওরা আমি তো হোয়াই ডিড ইউ কাম টু ইন্টারাক্ট মাই ক্লাস? পজ কর, হয়েছে? ওকে, সো আমাদের মিনিংটা আগে বুঝতে হবে, যে মিনিংয়ের বেসিক কনসেপ্টটা বুঝবো। সো মিনিংয়ের বেসিক কনসেপ্ট বুঝতে গিয়ে আমি রাতুলকে জিজ্ঞেস করছি যে তোমরা কি মিনিং পড়ছিলা, মিনিং ইন্ট্রোডাকশন টু লিঙ্গুইস্টিক্সের মিনিং পড়ছিলা? যতই পড়া হোক টপিক তো আর চেঞ্জ হওয়ার কথা না, হয়তো এক একজনের পড়ানো এক এক রকম, বাট টপিক তো সেম থাকে। হ্যাঁ, তোমরা তো স্টিল ওকে, ঠিক আছে, আচ্ছা ওটা মনে হয়। সো আমরা মিনিং পড়েছিলাম, ঠিক আছে, কোন চ্যাপ্টারে পড়েছিলাম? প্র্যাগমেটিক্সে না নাকি? আবার খেয়াল নাই। আমরা সিম্যান্টিক্স পড়েছিলাম, মরফোলজি আমি পড়াইনি, বাট সিম্যান্টিক্স পড়াইছি, সিনট্যাক্স পড়াইছি, আর মিনিং প্র্যাগমেটিক্সে পড়েছি। সো ওখানে মিনিংয়ে আমরা 7 টাইপস অফ মিনিং পড়িয়েছিলাম, রাইট? কনসেপচুয়াল, তারপরে হচ্ছে হলো কনোটেটিভ, এগুলা। আচ্ছা, সেটাই আমরা এখানে ডিসকাশন আছে। সো এখানে আমি একটু জাস্ট রিড আউট করি। However, a great deal of research has been carried out to identify the stages or thought. এই প্রীতম,
thought goes through before we are able to construct an interpretation of an intended message. For an utterance to be meaningful, certain requirements, তোমরা ছেলেরা যেভাবে কথা বলো, আমিও কথা বললে মনে হয় হেরে যাব, certain requirements have to be met. For instance, people make use of words in different ways depending on communicative situations and their intentions. তার মানে কি, আমরা ওয়ার্ড কিন্তু সবারই, ওয়ার্ড চয়েস বলেন, ওয়ার্ড ডিকশনারি বলেন, সবারই সেম, কিন্তু কীভাবে ইউজ করতেছি, কীভাবে ডিফারেন্ট সিচুয়েশন ইউজ করি, সেটা কিন্তু ডিফারেন্ট, সেটা কিন্তু এক একজনের এক এক রকম। একই কথা একজন একভাবে বলবে, মানে ওয়ার্ড সেম কিন্তু মিনিংটাও বা ইভেন টোনটাও চেঞ্জ করবে, ইভেন তার সেন্টেন্স স্ট্রাকচারটা বা স্টাইলটাও তার ডিফারেন্ট, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের ইন্টেনশনের উপর ডিপেন্ড করে, আমি কীভাবে বলতে চাচ্ছি, সিচুয়েশনের উপর ডিপেন্ড করে আমি কীভাবে কমিউনিকেট করতে চাচ্ছি। সো কনসিকুয়েন্টলি দ্য রিসিপিয়েন্টস অফ ওরাল অর রিটেন স্পিচ মাস্ট বি এবল টু ডিফারেন্সিয়েট বিটুইন দ্য নুয়ান্সেস দিজ ওয়ার্ডস কনভে অ্যান্ড দ্য ডিসকোর্স এনভায়রনমেন্ট উইদিন which they are used to be able to comprehend the meaning and intent of any speech act. এই যেটা আমরা জন সার্লে স্পিচ অ্যাক্ট করছিলাম, মনে আছে? ইয়াদ আয়া? স্পিচ অ্যাক্ট, অস্টিন সার্লের আমরা অ্যাক্ট করছিলাম না প্রীতম, রিমেম্বার? ওকে, ঠিক আছে। না শুনলে যদি মনে হয় যে না পড়ছি, তাহলে বুঝবো যে অন্তত কিছুটা হইলেও ব্রেনে আসে। আর যদি বল না ম্যাম এগুলো তো জীবনেও দেখি নাই, তাহলে যে আমি কি করব, কুরুক্ষেত্র বানাবো কিন্তু সত্যি সত্যি। Okay. Prior to presenting the main issues that are relevant to the comprehension of meaning, it is worth distinguishing between two concepts that are closely related to meaning. আমি ওই সময় ইন্ট্রোডাকশন লিঙ্গুইস্টিক্স এগুলো নিয়ে এত ডিটেলস ডিসকাশন করি না, বাট এখানে হালকা একটু ডিসকাশন করি। সবচেয়ে কঠিন হলো মিনিং ডিফার করা, একটা হচ্ছে ডিনোটেটিভ মানে আমাদের যে কনসেপচুয়াল মিনিংটা, আর একটা হচ্ছে কনোটেটিভ মিনিংটা। এই দুটা ডিফার করা দুনিয়ার সবচাইতে কঠিন কাজ, এই জন্যে আমাদের মানুষের সাথে এত মিসকমিউনিকেশন হয়। ও যে কোন অর্থে কী কারণে কী পিঞ্চ করে কথাটা বলছে, তুই আসলে পিঞ্চ করে বলছে নাকি আমাকে নর্মালি বলছে, এটা বুঝতে বুঝতেই আমাদের মানে উই ফিল কনফিউজড। মনে করো ডিনোটেটিভ, মনে করো সাপোজ তো ক্লাসের এক্সাম্পলে দিই, যে আমি হয়তো মাঝে মাঝে অন্তরকে মাঝে মাঝে বলি না যে খুব মানে পণ্ডিত ওয়ার্ডটা মাঝে মাঝে কিন্তু আমি বলি যে খুব পণ্ডিত। এখন তোমরা কিন্তু বুঝো যে ম্যাম আসলে তাকে একটু পিঞ্চ করেই বলতেছে, মানে একটু সার্কাস্টিক ওয়েতে বলতেছে। কারণ পণ্ডিত মানেটা কি, আমি যদি ডিনোটেটিভ মিনিংটা বের করি, পণ্ডিত মানে হচ্ছে শিক্ষক, মানে অনেক কিছু জানে, অনেক কিছু বুঝে, কিন্তু অন্তর কি বোঝার ক্ষেত্রে একটু সমস্যা করে না, একটু দেরি করে না, বা একটু আমি তাকে কি বলে ডিপ্রিশিয়েট করছি না, বাট সব স্টুডেন্ট তো সব রকম না। তো মাঝে মাঝে আমি একটু বিরক্ত হয়ে হোক বা যেভাবে রাগ করে হোক আমি তাকে বলি অনেক পণ্ডিতামি করে, বা বুঝতেছে একটা বলতেছে আরেকটা করে না। সো ওই ক্ষেত্রে আমি কি করছি, কনোটেটিভ মিনিং ইউজ করছি। আমার সেটা আপনারা কিন্তু বুঝতেছেন, বুঝে কি করতেছেন, রিয়েক্টও করতেছেন যে ম্যাম তো আসলে মজা করে অন্তরকে মানে একটু পণ্ডিত বলে ডাকতেছে। আমি এরকম অনেক আমার জীবনের অনেক মানে যারা স্টুডেন্টরা ভালো বুঝে না তাদের বেশিরভাগই আমি পণ্ডিত ওয়ার্ডটা ইউজ করি। কেন ইউজ করি? হ্যাঁ, কিছু মানুষ হয়তো মনে করতে পারে ম্যাডাম আমাকে পিঞ্চ করে বললো, কিন্তু আবার আমি পণ্ডিত ওয়ার্ডটা, এটা যেহেতু একটা পজিটিভ ওয়ার্ড, আমি চাই যে এই ওয়ার্ডটা যদি সে শুনে তাহলে তার মধ্যে একটা ইনফ্লুয়েন্স হবে যে না আমি কিছু হলেও জানি। পণ্ডিতের যে ডিনোটেটিভ মিনিংটা সেটা হলো তার ব্রেইনে কাইন্ড অফ স্টোর করবে যে না আমি তাহলে তো অনেক কিছু জানি, আমি আরও জানার চেষ্টা করব। এটা হচ্ছে পজিটিভ কমান্ড দেয়া। এই জন্যে আমরা কিন্তু বাচ্চাদেরকে আমরা দুষ্টু, ইভেন আমাদের প্যারেন্টিং, কোথাও যদি প্যারেন্টিং কোর্স করো দেখবে যে ওখানে বলে যে কোনো বাচ্চা যদি মিথ্যা কথা বলে ফর এক্সাম্পল, তখন এই বাচ্চাকে কীভাবে বলা যাবে না যে তুমি লায়ার বা তুমি মিথ্যাবাদী বা তুমি মিথ্যা বলছো, এটা না বলে বলা উচিত তুমি আসলে ভুল বলছো। তাহলে তার মধ্যে মিথ্যার যে একটা ধারণা সেটা তার মধ্যে মানে ডেভেলপ হবে না, তখন সে আস্তে আস্তে নিজেকে সত্যর দিকে সত্য কথা বলারই চেষ্টা করবে। কিন্তু আমরা বেশিরভাগ সময় দেখা যায় পানিশমেন্ট না দিলেও আমরা ভার্বাল পানিশমেন্টটা সবচেয়ে বেশি দিই, যে তুমি মিথ্যুক। তো পরে আমরা অনেক সময় দেখা যায় হুট করে কাউকে চোর বলে ডেকে দিই, কিন্তু সে কিন্তু মানে আহামরি কিছুই সে করে নাই, কিন্তু তাকে আমরা চোর বলে করছি। এটাও কিন্তু এক ধরনের নেগেটিভ পানিশমেন্ট বা নেগেটিভ ওয়ার্ড, যেটা একসময় না একসময় ইনফ্লুয়েসড হয়। কারণ আজকে যদি আমি বাচ্চাটাকে মিথ্যুক বলি, সে বলবো আচ্ছা এই কথাটা বলে মিথ্যা বলা হয়। আর বাচ্চারা তো সাধারণত একটু মানে আদেশ মানতে চায় না, বা তারা মনে করে ও আচ্ছা এটা মজা আছে তাহলে আমি আরও বলি।
কিন্তু তাকে যদি আমি মানে তুমি ভুল বলছো এটা বলা উচিত, মানে শিখায় দেয়া বা বুঝায় দেয়া, তখন সে এক সময় ঠিকই মানে মানে আফটার পার্টিকুলার টাইম হি উইল কারেক্ট হিমসেলফ। কিন্তু আমি যদি বলি মিথ্যুক, তখন সে বলবো আচ্ছা ঠিক আছে আমি মিথ্যুক, তাহলে আরও মিথ্যা বলবো। মানুষ কিন্তু কমান্ডের সাথে সাথে নিজের ব্রেনটাকে ওভাবেই চালিত করে। সো দ্যাট ইজ ওয়াই আমরা মিনিংটাকে অনেক সময় বুঝতে আমাদের সমস্যা হয়। একটা মিনিংয়ের জন্য একটা মিসকমিউনিকেশন পর্যন্ত হতে পারে। ইভেন আমাদের এই পিকনিকেও একটা মিসকমিউনিকেশন হচ্ছে, উইচ মানে আমি শুধু জানি, আই হ্যাভ রিসলভড ইট, শুধুমাত্র একটা কথার কারণে। আমি কিন্তু কথাটা জানি পজিটিভলি, কিন্তু আরেকজন নেগেটিভ মানে এই কনোটেটিভ ওয়েতে চিন্তা করছে। সো তার মানে কি মিসকমিউনিকেশন হচ্ছে। এই জন্য আমাদের অনেকেরই দেখা যায় যে আমি যেটা বুঝাতে চাই, হোয়াট আই মেন্ট টু সে, পিপল ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইন দ্যাট ওয়ে। সো তখন আমাদের কি হয়, আরেক মিসকমিউনিকেশন হয়, গ্যাপ হয়, আমাদের রিলেশনশিপ গ্যাপ হয়। কিন্তু অনেক সময় কিন্তু খোলামেলা আলোচনা করলে অনেক সময় এই প্রবলেমগুলো সলভ করা যায়। সো দিস ইজ দ্য থিং। সো এখানে আমরা মিনিংয়ে, কনসেপ্ট মিনিংটার মধ্যে শুধু দুইটা মিনিংয়ের ব্যাপারে একটু হালকাভাবে ধারণা রাখবো। একটা হচ্ছে যেটা যে ডিনোটেশন মানে হচ্ছে অ্যাকচুয়াল মিনিং অফ দি ওয়ার্ড, আর হচ্ছে কনোটেশন মানে হচ্ছে দ্য লেটার রেফার্স টু অ্যাসোসিয়েশনস পিপল মেক বেসড অন কালচারাল স্পেসিফিক অর আদার পার্সোনাল ফ্যাক্টরস, ইডিওলজিক্যাল, ইমোশনাল অ্যান্ড সো অন। যেমন আমি পণ্ডিত ওয়ার্ডটা ইউজ করতেছি, এখানে আমার মধ্যে এক ধরনের পার্সোনাল ফ্যাক্টর কাজ করছে, যে তার পার্সোনালিটিটা সে এমন একটা ভাব ধরতেছে যে পণ্ডিতই, তুমি আচ্ছা পণ্ডিতই তুমি, ঠিক আছে। কিন্তু এমনি ডিনোটেটিভ মিনিং কিন্তু স্কলার বা সামথিং, যে অনেক জ্ঞানী। ক্লিয়ার? Okay, so next is representation of the meaning of words. Certain theories have been proposed to account for how words are represented in our mind. One of them is the reference theory of meaning, which equates a word's meaning with what that word refers to in the word. Achha, for example, the noun drawer is identified with a sliding box shaped part of a piece of furniture used for storage. On the other hand, the prototype theory of meaning assumes that a word's meaning can be derived from a bundle of features, no one of which is individually either necessary or sufficient. আচ্ছা, আমরা ছোটোবেলায় চেয়ার যেটা পড়ছি, চেয়ার ওয়ার্ডটা, বাট চেয়ার মানে কেদারা, বাংলায় তো কেদারা আমরা বলি না, বাট আমরা চেয়ারই বলি। সো চেয়ারের আইডিয়া ছিল যে 4 পায়া থাকবে আর উপরে একটা মানে বসার একটা সিট থাকবে আর এটা, কিন্তু আমরা কিন্তু এইগুলোকেও চেয়ার বলতেছি সামহাও, বেঞ্চও বলি না, বেঞ্চ ওয়ার্ডটা আলাদা। সো তার মানে কি, আমরা কিন্তু অনেক সময় প্রোটোটাইপ বা বিভিন্ন ফিচারের মাধ্যমেও কিন্তু আমরা অনেক সময় অনেক ওয়ার্ডকে ওভার জেনারেলাইজ করি, যে এই ওয়ার্ড দিয়ে আমি সবগুলো চালাই দেবো। হ্যাঁ, এই চেয়ার হোক বা আমি যেমন আমরা যেগুলোতে বসে আরেকটু লম্বা সোফা টাইপের চেয়ারগুলা, তো এইগুলো অনেক সময় আমরা চেয়ার দিয়েই সবগুলোকে ডিফাইন করে ফেলতেছি। সো এইগুলো হচ্ছে প্রোটোটাইপ থিওরি অফ মিনিং। আচ্ছা, আমরা অনেক সময় ক্যাটাগরাইজ করি না, মনে হয় যে একটা দিয়ে আমি সবগুলোকে করছি আর কি। যেমন ভেজিটেবলস দিয়ে আমি অনেক কিছুই মানে ইনফার করতে পারি। ভেজিটেবলস বলতে শুধু টমেটো বা কিউকাম্বার না, ভেজিটেবলস এখানে শুধু কলিফ্লাওয়ার বা ক্যাবেজ এগুলো না, সব যতের, মানে ইভেন আমরা আলুও কিন্তু ওয়ান পার্ট অফ ভেজিটেবলস। কিন্তু এটাকে আমরা অনেক সময় আলুকে আমরা বলেও যে কার্বোহাইড্রেটস তো, but aloo is also potato is also part of vegetables. Okay, so for example, a pigeon may be considered a prototypical bird because it possesses most features other members of its category possess. It flies, has feathers, wings, short legs and pigeon মানে আমাদের পিজিয়ন মানে কবুতর আর কি, ঠিক আছে। কবুতর বা আমরা যেমন পেঙ্গুইনকে বলি, পেঙ্গুইন কিন্তু উঠতে পারে না, কিন্তু পেঙ্গুইনকে কিন্তু আমরা বার্ড বলি, যে ইটস এ বার্ড, কারণ তার ফিচারটা, তার ফিজিক্যাল ফিচারটা অনেকটা পাখিদের মতোই, অন্যান্য পাখিদের মতো। আবার আরেকটা আছে না উট পাখি, এগুলোও তো মানে দেখা যায় এগুলোকে সব কিছুতে আমরা বার্ডের দিয়ে আমরা সবগুলোকে ডিফাইন করছি। সো দিস ইজ অ্যাকচুয়ালি prototypical meaning. So however, a number of counter-arguments have been expressed against each one of these accounts, which cast doubt on the validity of their premises. With respect to the reference account, it has been argued that many words do not have a concrete reference, yet they are meaningful. অনেক কিছুরই কোনো রেফারেন্স থাকে না, বাট তারপরও এগুলো মিনিংফুল, or that two utterances may refer to the same thing but have different meanings. অনেক সময় দেখা যায় দুইটা আটারেন্সেরই সেম জিনিস সেমভাবে আমিও করছি, বাট মিনিংটা অথবা আলাদা হতে পারে। So as far as the prototype approach is concerned, the loose category boundaries posed by the imprecise nature of the features, this theory assumes
Do not make clear how people are able to understand words that may lack features that would otherwise be considered central to meaning specification. So the view most researchers agree with regarding the way meaning is represented in the mind is that of the decompositional theory of meaning, which holds that the meaning of an utterance can be derived if the latter is broken down into its component semantic features. আমরা অনেক সময় semantically যদি আমি কম্পোনেন্টগুলো ভাগ করি তাহলে অনেক সময় অনেক ওয়ার্ডের মিনিং আমরা পাই। For example, the word trousers can be decomposed into the following list of features. 1. এটা হচ্ছে object. 3 হচ্ছে এটা inanimate, more than one entity and so on. তার মানে কি হচ্ছে এটা একটা অবশ্যই বস্তু এবং inanimate মানে হচ্ছে এটার কোনো প্রাণ নাই, trousers, তাই না? It's also about one kind of clothing. Trousers মানে হচ্ছে clothes এবং এটা আবার আমরা trousers কিন্তু trouser বলি না, আমরা বলি trousers, pair of legs এর কারণে। So in particular, it is assumed that the combination of semantic features creates conceptual dependencies which with the help of inferences. মানে আমরা শুধু কনসেপ্টও চিন্তা করি না, at the same time আমরা ইনফার করি, আমরা চিন্তা করি, আমরা প্রেডিক্ট করি যে হতে পারে এই টাইপেরই ট্রাউজার্স বলতে হতে পারে যেটা এমন কিছু যেটা আমরা পাকে ঢাকার জন্য পড়ছি, not the upper part of the body. In a lower part of the body, ঠিক আছে? So this is the case. So people draw inferences when they go beyond explicitly presented or verbally stated info. এখন আমরা ইনফারেন্সটা কখন করি? যখন একটা গল্পের বই পড়বা বা ইংলিশ বই পড়বা দেখবা যে সব ওয়ার্ডের মিনিং বুঝবা না, কিন্তু তারপরেও কিন্তু আমরা কনটেক্সট বুঝে হোক যে হতে পারে যে দিস মাইট হ্যাপেন অর দিস ইজ দ্য মেইন কেস। ওকে, so by making use of various domains of knowledge such as encyclopedia, contextual and situational information পড়েও আমরা অনেক ধরনের মিনিং বের করতে পারি। এখন আমরা আসছি comprehension of word combinations. We mentioned above that people derive the meaning of a word through decomposition, মানে আমরা ছোট ছোট করে ভাগ মানে সিম্যান্টিক ফিচার্স অনুযায়ী বা থিম্যাটিক রোল যেটাকে আমরা বলেছি থিম্যাটিক মিনিংয়ে আমরা আসলে ভাগ করে আমরা পড়ি বাই ড্রয়িং ইনফারেন্সেস ফ্রম দি ওয়ার্ডস ফিচার রিপ্রেজেন্টেশন। দ্য নেক্সট কোয়েশ্চেনটা কি we shall deal with is how comprehension is achieved with when two words are put together and how we are able to understand word combinations, particularly noun phrases which we have never encountered before. For example, the phrase kumquat bowl. It has been suggested in the psycholinguistic literature that people's interpretations of word combinations may rely on a number of linguistic and extra-linguistic factors such as thematic relation, that is what kind of association may exist between two entities. Thus, for a word combination as in the example given above, the relation between the two lexical items would be a bowl that is full of kumquat. যেমন আমি যদি ফ্রুট বোল বলি, হ্যাঁ, তাহলে আমি কি করছি, আমি দুটো ভাগ করছি, ডিকম্পোজ করছি। ফ্রুট মানে এখানে ফল আছে বোলের মধ্যে, ইটস আ কাইন্ড অফ ক্যারিজ দ্য ফ্রুটস, ঠিক আছে? সো এই কম্বিনেশনের মাধ্যমে আমার প্রথম ধাপটা হচ্ছে একটা হচ্ছে থিম্যাটিক ওয়েতে। নেক্সট হচ্ছে প্রপারলি লিঙ্ক রেফারিং টু দ্য প্রপার্টিস অফ দ্য প্রপার্টি লিঙ্ক রেফারিং টু দ্য প্রপার্টিস অফ দ্য টু এন্টাইটিস অ্যান্ড হাউ দিস ক্যান কম্বাইন টু লিড টু আ মিনিংফুল আটারেন্স। যেমন a bowl of orange color like a kumquat. Hybridization, whereby the meaning of the word combination is equally shaped by both constituents. For example, a footballer doctor. A footballer doctor is a person who is both a doctor and a footballer. And the last one is a past experience, referring to the knowledge people have acquired from previous use of one of the two constituents. আমরা অনেক সময় ডক্টর সাপোজ ফুটবল ওয়ার্ডটা জানি, ডক্টর ওয়ার্ডটা জানি না সাপোজ, তো সেক্ষেত্রে আছে ফুটবল তো বুঝি, ফুটবলের সাথে আরেকটা বা নাউন ফ্রেজ আরেকটা প্রফেশন বা কিছু আছে, ডক্টর হতে পারে এটা প্রফেশন কিছু একটা হতে পারে, বাট এক্স্যাক্টলি কী করে আই ডোন্ট নো দ্যাট, ঠিক আছে? সো এগুলো হচ্ছে পাস্ট এক্সপিরিয়েন্সের সাথে রিলেট করা, হ্যাঁ। So, for example, the noun, এটা হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট, যে রিভার, নদীর ওয়ার্ড, when it is used in word combinations usually denotes a location relation. আমরা বলি না যে ইটস নিয়ার দ্য গোমত্রী রিভার, হ্যাঁ, সো তার মানে একটা লোকেশন আইডেন্টিফাই করছি। আরেকটা হচ্ছে রিভার বেড, রিভার ব্যাঙ্ক, hence a similar interpretation would be attributed to another combination that would include the word river mouth, হ্যাঁ, মানে নদীর মুখে, যে আচ্ছা নদীর মুখে গিয়ে তুমি দাঁড়াও, নদীর মুখ বলতে আসলে কি, যে নদীর মুখ মানে একটা নদীর সাথে একটা নদীর কানেকশন হয় না,
ওই মোহনাগুলোর সাথে, ঠিক আছে? So interestingly, it is assumed that people show a preferable reliance to stereotypical knowledge in order to understand the meaning of word combinations. That is, they tend to resort to the thematic relation first, and only when this does not lead to a meaningful interpretation do they bring into play any of other factors mentioned above. মানে যখন আমরা থিম্যাটিক ওয়েতে না বুঝি তখন আমরা এই যে হাইব্রিডাইজেশন, প্রপার্টি লিঙ্ক, পাস্ট এক্সপিরিয়েন্স এগুলো ইউজ করে আমরা মিনিংটা ইনফার করি, ঠিক আছে? As we shall see shortly, this pattern of language disambiguation also emerges in sentence comprehension. মনে করো তোমার যদি ওয়ার্ড কম্বিনেশনে তুমি যদি না বুঝো তাহলে একটা সময় তুমি সেন্টেন্স কম্প্রিহেনশনটাও তোমার বা কম্প্রিহেনশনটা তোমার একটু কঠিন হবে, ঠিক আছে? আজকে আমরা এতটুকু পড়ব, কালকে বাকিটা। হ্যাঁ, তোমরা নিয়ে ফটোকপি করতে নিয়ে যাও। বলো। এটা হচ্ছে কি বলে 8 পেজ, কিন্তু 4 পেজে করছি আমি, মানে প্রিন্ট আউট। এটা অফ